হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল দি এইটুইস্টে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা একাদশ শ্রেণীর পাঠ্য রবার্ট ব্রাউনিংয়ের লেখা এক অত্যন্ত সুন্দর গীতি কবিতা মিটিং অ্যাট নাইট পাঠ করতে চলেছি। কবিতাটি পড়া শুরু করব তার আগে একটু কবি পরিচয় সেরে নেওয়া যাক। দেখো, Robert Browning was born in 1812 and he died in 1889. অর্থাৎ রবার্ট ব্রাউনিং 1812 সালে জন্মেছিলেন এবং 1889 সালে তিনি দেহত্যাগ করেন। সেকেন্ড পয়েন্ট দেখো, হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড হি বিলংড টু দ্য ভিক্টোরিয়ান এজ। তিনি একজন ব্রিটিশ কবি, ইংরেজ কবি, এবং তিনি ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়ান যুগের একজন কবি ছিলেন। চার্লস ডারউইন অ্যান্ড লর্ড টেনিসন ওয়্যার হিজ কন্টেম্পোরারিজ, মানে হলো চার্লস ডারউইন এবং লর্ড টেনিসন তার সমসাময়িক ছিলেন। পরবর্তী পয়েন্ট, এনার্জি অ্যান্ড ভিগার আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ হিজ পোয়েট্রি। অর্থাৎ প্রাণশক্তিতে পরিপূর্ণ হওয়াটা তার কবিতার এক অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। রাদার হিজ বিউটিফুল ইউজ অফ ডিকশন, রিদম অ্যান্ড ইমেজেস অ্যান্ড সিম্বলস মেক হিজ পোয়েমস রিমার্কেবল। অর্থাৎ শব্দের ব্যবহার, ছন্দের ব্যবহার এবং অন্যান্য প্রতীকের ব্যবহার তার কবিতাগুলিকে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। ব্রাউনিং মাস্টার্ড দি ফর্ম অফ ড্রামাটিক মনোলগ। অর্থাৎ ড্রামাটিক মনোলগ হলো ইংরেজিতে কবিতা লেখার একটি শৈলী, যেটাতে ব্রাউনিং ছিলেন পুরোধা ব্যক্তি। এবার দেখো, অ্যাবাউট দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট, অর্থাৎ পরবর্তী অংশে আমরা এবার আমাদের এই কবিতাটি মিটিং অ্যাট নাইট সম্পর্কে দু চার কথা দেখে নেব। ইট ইজ এ লাভ পোয়েম, এ লাভ লিরিক অর এ ড্রামাটিক লিরিক। এটাকে আমরা একটা প্রেমের কবিতা, একটা প্রেমের গীতি কবিতা বলতে পারি, অথবা একটা ড্রামাটিক লিরিক বলতে পারি। ইট হ্যাজ এ কম্প্যানিয়ন পোয়েম নেমড পার্টিং অ্যাট মর্নিং। অর্থাৎ এই কবিতাটির একটা সিকুয়াল আছে, অর্থাৎ তার আনুষঙ্গিক কবিতা বা পরবর্তী কবিতা, যার নাম হলো পার্টিং অ্যাট মর্নিং। দ্য ইনসিডেন্টাল ডিটেলস অফ দি লাভার্স জার্নি অন দ্য সি অ্যান্ড ল্যান্ড গিভস দ্য পোয়েম এনার্জি অ্যান্ড ভিগার। এই কবিতার মধ্যে প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রেমিকের যে যাত্রা সমুদ্র পথে মাটির ওপর দিয়ে, সেইটাই যেন এই কবিতাকে এক অদ্ভুত প্রাণ শক্তি প্রদান করেছে। দ্য পোয়েম হ্যাজ আ বিউটিফুল ফ্লো। এই কবিতাটির মধ্যে এক অদ্ভুত সুন্দর অগ্রগতি রয়েছে। ইট স্টার্টস উইথ দ্য স্টার্ট অফ দি লাভার্স জার্নি। কবিতাটি শুরু হয় প্রেমিকের যাত্রার সূত্রপাত দিয়ে। দি জার্নি প্রোগ্রেসেস অ্যান্ড উইথ ইট রাইজেস দি প্যাশন ইন হিম। যত তার যাত্রাপথ এগোয় তত তার মধ্যে প্রেমিকার সঙ্গে সাক্ষাতের যে আবেগ সেটা আরও বৃদ্ধি পায়। ইট রিচেস টু ইটস ক্লাইম্যাক্স ওয়েন হি মিটস হিজ বিলাভেড। আর তার এই আবেগ তার চরম পর্যায়ে পৌঁছয় যখন সে তার প্রেমিকার সাক্ষাৎ পায়। পরবর্তী পয়েন্ট দেখো, ইট ইজ রিটেন ইন 2 স্ট্যান্সাস অফ 6 লাইনস ইচ। আমাদের এই কবিতাটি দুটো স্ট্যান্সায় লেখা, প্রত্যেকটা স্ট্যান্সায় রয়েছে 6টি করে লাইন। অ্যান্ড দ্য রাইম স্কিম ইজ এ বি সি সি বি এ অ্যান্ড ডি ই এফ এফ ই ডি। এবার দেখো স্ট্যান্সা 1। স্ট্যান্সা 1 এক্সপ্রেসেস দি এক্সাইটমেন্ট অফ দ্য সিক্রেট জার্নি আন্ডারটেকেন বাই দি লাভার। তাহলে স্ট্যান্সা 1-এ আমরা পাই প্রেমিকের দ্বারা করা আবেগপূর্ণ এক গুপ্ত যাত্রা। এবার দেখো স্ট্যান্সা 2-এ কি পাই আমরা। স্ট্যান্সা 2 ক্যাপচার্স দি অ্যান্টিসিপেশন অ্যান্ড ফুলফিলমেন্ট অফ দ্য মিটিং। অর্থাৎ প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে প্রেমিকের মনের গভীর আশা, আবেগ এবং তার পরিপূর্ণতা। লাস্ট পয়েন্ট হিসেবে দেখো, ইন 1845 দিস পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স। অর্থাৎ 1845 সালে প্রথমবার এই কবিতাটি ড্রামাটিক রোম্যান্সেস অ্যান্ড লিরিক্স এই বইতে প্রকাশ পেয়েছিল। চলো এবার তাহলে মূল কবিতাটি পড়া যাক, স্ট্যান্সা 1। তবে মূল কবিতাটি পড়ার আগে আমরা প্রথম স্ট্যান্সাটি কী বিষয়ে লেখা সেটা একটু সহজ সরল ভাষায় দেখে নেওয়া যাক। দেখো, ইট ইজ দ্য এন্ড অফ এ ডে। অর্থাৎ দিনের শেষ হয়েছে। দ্য ইভিনিং ইজ সেটিং ইন। সন্ধ্যা শুরু হয়েছে। এ লাভার টেক্স আপ এ লং জার্নি ইন দ্য সি টু মিট হিজ বিলাভেড। একজন প্রেমিক এক দীর্ঘ যাত্রাপথ শুরু করেছে সমুদ্র পথে তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। দ্য সি লুকস গ্রে অ্যান্ড দ্য ল্যান্ড ব্ল্যাক। সমুদ্রটিকে ধূসর দেখাচ্ছে এবং দূরে ভূমিকে কালো দেখাচ্ছে। দ্য মুন ইজ জাস্ট অ্যাবভ দি হরাইজন। চাঁদ সদ্য দিগন্ত রেখার ওপর উঠেছে। ইট লুকস লার্জ অ্যান্ড লো অ্যান্ড ইয়েলো ইন কালার। চাঁদটিকে বেশ বড়, বেশ নিচু এবং হলুদ দেখাচ্ছে। দ্য রোয়িং অফ দ্য বোট বাই দি লাভার ক্রিয়েটস লিটল ওয়েভস ইন দ্য সি। প্রেমিকের দ্বারা নৌকায় যে দাঁড় বাওয়া হচ্ছে তার জন্য সেই সমুদ্র পৃষ্ঠে
ছোট ছোট ঢেউয়ের উৎপত্তি হয়েছে। অ্যান্ড দে লিপ আপ লাইক দ্য রিংলেটস অফ ফায়ার, এবং সেই ছোট্ট ঢেউগুলি আগুনের ফুলকির মতো ওপরের দিকে লাফিয়ে লাফিয়ে উঠছে। গ্র্যাজুয়ালি দি লাভার রিচেস দি কোভ, ধীরে ধীরে সেই প্রেমিক খাঁড়িতে পৌঁছে গেল, অর্থাৎ সমুদ্রের পাড়ে পৌঁছে গেল। অ্যান্ড ইন দ্য স্লাসি স্যান্ড বাই দ্য শোর হি অ্যাঙ্কার্স হিজ বোট, এবং কাদার মতো বালিতে সেই সমুদ্রের পাড়ে সে তার নৌকাটিকে নোঙর করল। এবার স্ট্যান্জা 1 থেকে বেশ কতগুলো শব্দের নোট দেখো, অ্যানোটেশনস নাও। ফার্স্টেই দেখো দ্য গ্রে সি। দ্য ইভিনিং ইজ সেটিং ইন অ্যান্ড দ্য লাভার স্টার্টস হিজ জার্নি অন দ্য সি টু মিট হিজ বিলাভেড। সন্ধ্যা নামতে আরম্ভ করেছে এবং প্রেমিক তার যাত্রা শুরু করেছে তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। পারহ্যাপস ডিউ টু দি ডার্কনেস অফ দ্য ইভিনিং, সম্ভবত এই সন্ধ্যার অন্ধকারের জন্যই দ্য সি অ্যাপিয়ার্স টু বি গ্রে, সমুদ্রটি ধূসর বলে প্রতিপন্ন হয়েছে। এগেইন দি কালার গ্রে সাজেস্টস লোনলিনেস, অপরদিকে আবার দেখো এই ধূসর রঙটি একাকিত্বর একটা প্রতীক। দ্বিতীয় নোট দেখো লং ব্ল্যাক ল্যান্ড। ডিউ টু ডার্কনেস অফ দ্য ইভিনিং দ্য ল্যান্ড অ্যাট এ ডিস্টেন্স অ্যাপিয়ার্স টু বি ডার্ক, সন্ধ্যাকালীন অন্ধকারের জন্যই বেশ দূরে ভূমি কালো বলে প্রতিপন্ন হয়েছে। দি ডার্কনেস অলসো ইন্ডিকেটস দি সিক্রেসি অফ দি লাভার্স জার্নি, আর এই অন্ধকারটাই এই প্রেমিকের যাত্রার যে গুপ্ততা সেটাকে প্রতিপন্ন করে। 3 নম্বর নোট দেখো ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। ইট ইজ আ ক্রিসেন্ট মুন, অর্থাৎ এটা একটা ক্ষীয়মান চাঁদ বা পূর্ণ চাঁদ নয়, অর্ধচন্দ্র। দ্য ইয়েলো কালার অফ দ্য মুন রিপ্রেজেন্টস দি ওয়ার্মথ অফ প্যাশন ইন দি লাভার। চাঁদের এই যে হলদেটে বর্ণ, এইটাই প্রেমিকের মনের মধ্যে থাকা তার আবেগের উষ্ণতার প্রতীক। পরের পয়েন্ট দেখো ইট ওয়াজ আর্লি ইভিনিং অ্যান্ড দ্য মুন ওয়াজ জাস্ট রাইজিং ফ্রম দি হরাইজন, সো দ্য মুন অ্যাপিয়ার টু বি লার্জ অ্যান্ড লো। সদ্য সন্ধ্যা শুরু হয়েছে এবং চাঁদ যেন দিগন্ত রেখার ওপর সদ্য উঠতে আরম্ভ করেছে, আর সেই কারণেই চাঁদটিকে বড় নিচু এবং বেশ বড় বলে মনে হচ্ছে। 4 নম্বর নোটটি দেখো দি স্টার্টলড লিটল ওয়েবস। স্টার্টলড মিনস সারপ্রাইজড অর শকড। আসলে স্টার্টলড এই শব্দটির অর্থ হলো বেশ বিচলিত হয়ে ওঠা। দ্য ওয়ার্ড স্টার্টলড সাজেস্টস দ্যাট সো ফার দ্য সি ওয়াজ কোয়াইট। এই স্টার্টলড শব্দটি কবিতার মধ্যে প্রমাণ করে যে এতক্ষণ পর্যন্ত সমুদ্র খুব শান্তভাবে বিশ্রামরত ছিল। উইথ দ্য রোয়িং অফ দ্য বোট অফ দি লাভার, এই প্রেমিকের যে নৌকার দাঁড় বাওয়া সেইটার জন্যই ইট গেটস স্টার্টলড অ্যান্ড ওয়েকস আপ ইনটু লিটল ওয়েভস, যেন সমুদ্র বিচলিত হয়ে উঠেছে এবং সে ঘুম থেকে জেগে উঠেছে। 5ম পয়েন্ট দেখো দ্যাট লিপ। লিপ মিনস টু জাম্প অর টু স্প্রিং। আসলে লিপ শব্দের অর্থ হচ্ছে লাফানো। দি এক্সপ্রেশন সাজেস্টস দ্যাট লিটল সি ওয়েভস স্প্রিং আপ ইনটু লাইফ। উদ্ধৃত এই অংশটুকুর অর্থ হলো যে সমুদ্রের সেই ঢেউগুলি যেন ঘুম থেকে নতুন প্রাণ, নতুন উদ্দীপনা নিয়ে জেগে উঠেছে এবং তারা লাফাচ্ছে। 6 নম্বর পয়েন্ট দেখো ফায়ারি রিংলেটস। ফায়ারি শব্দটি আসলে একটি অ্যাডজেক্টিভ, আর এটার অর্থ হলো রিলেটেড টু ফায়ার বা লাইক ফায়ার বা আগুনের মতো। রিংলেটস মিনস স্মল রিংস অর স্মল কার্লস অফ লক বা হেয়ার। আসলে রিংলেট শব্দের অর্থ হলো ছোট্ট ছোট্ট রিংস অথবা কোঁকড়ানো চুল। হেয়ার দ্য স্মল সি ওয়েভস লিপিং আপ আর প্রেজেন্টেড অ্যাজ ফায়ারি রিংলেটস। এই কবিতার মধ্যে এখানে সমুদ্রের সেই ছোট্ট ছোট্ট ঢেউগুলি যেগুলো লাফিয়ে লাফিয়ে উঠছিল সেইগুলিকেই ফায়ারি রিংলেটস বলে প্রকাশ করা হয়েছে। ইট ইজ এ মেটাফোরিক এক্সপ্রেশন। ইট সাজেস্টস দি ওয়ার্ম প্যাশন থ্রবিং ইন দি হার্ট অফ দি লাভার while moving towards his beloved. এটা একটা মেটাফোরিক এক্সপ্রেশন, আর এটা প্রমাণ করে যে প্রেমিকের বাড়ির দিকে যত এই আমাদের প্রেমিক অগ্রসর হয় তত তার মনের মধ্যে প্রেমের আবেগ যেন আরও উথলে ওঠে। পরবর্তী পয়েন্ট অ্যান্ড স্টার্টলড লিটল ওয়েভস দ্যাট লিপ ইন ফায়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ। এই সমস্ত অংশটির একত্রে অর্থ দেখো। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন। এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। পার্সোনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তিত্ব আরোপ করা। হেয়ার দ্য সি ওয়েভস আর পার্সোনিফাইড। এই এক্সপ্রেশনটির মধ্যে সমুদ্রের ঢেউগুলিকে যেন পার্সোনিফাই করা হয়েছে, অর্থাৎ মানুষের মতো করে বা ব্যক্তির মতন করে উপস্থাপন করা হয়েছে। প্রমাণটা দেখো টু গেট স্টার্টলড অ্যান্ড ওয়েক আপ ফ্রম স্লিপ আর হিউম্যান কোয়ালিটিস। অ্যাকচুয়ালি বিচলিত হয়ে ওঠা এবং ঘুম থেকে জেগে ওঠা এগুলো সব মানুষের কাজ যেন। বাট হিয়ার দ্য পোয়েট প্রেজেন্টস দ্য সি অ্যাজ এ লিটল এগো ইট ওয়াজ রেস্টিং কোয়াইটলি। কিন্তু এই এক্সপ্রেশনটির মধ্যে কবি বলতে চান যেন একটু আগে পর্যন্ত সমুদ্র কি সুন্দর বিশ্রামরত ছিল, ঘুমন্ত ছিল। বাট উইথ দ্য রোভিং বাই দি লাভার দ্য সি গট স্টার্টলড। কিন্তু প্রেমিকের হাতে দাঁড় পাওয়ার জন্য নৌকার এই সমুদ্র যেন বিচলিত হয়ে ওঠে। অ্যান্ড ইট ওক আপ ইন লিটল ওয়েভস দ্যাট লিপ। এবং সে জেগে ওঠে
ছোট্ট ছোট্ট ঢেউ আকারে। Thus the poet makes the waves seem alive by giving them human qualities. এইভাবেই সমুদ্রের ছোট্ট ঢেউগুলিকে যেন মানবিক চরিত্রে চরিত্রায়িত করে কবি যেন সেগুলোকে জীবিত বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। পরের নোট দেখো, আই গেইন দি কোভ। এখানে গেইন মানে হচ্ছে টু রিচ অর্থাৎ পৌঁছে যাওয়া। কোভ মানে হচ্ছে ইনলেট বা শেল্টার্ড বে অর্থাৎ সমুদ্রের পাড়ে একটা ছোট্ট ঘাঁজ বা একটা উপসাগর বা একটা খাঁড়ি। দি এক্সপ্রেশন সাজেস্টস when the lover reached the shore. এই অংশটি সেই সময়টিকে দর্শায় যখন প্রেমিক সমুদ্রের পাড়ে পৌঁছে যায়। পরবর্তী নোট দেখো, পুশিং প্রাউ। আসলে প্রাউ শব্দের অর্থ হলো পয়েন্টেড ফ্রন্ট পার্ট অফ দ্য বোট, নৌকার ঠিক সামনের যে ছুঁচালো অংশটা সেটাকে প্রাউ বলে। দি এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট দ্য বোট ওয়াজ পুশিং থ্রু ওয়াটার অ্যান্ড মুভড অন। এই এক্সপ্রেশনটাই প্রমাণ করে যে নৌকা তার ছুঁচালো সেই সামনের দিকের যে অংশটুকু সেইটা দিয়ে যেন সমুদ্রের জলের ওপর দিয়ে ঠেলতে ঠেলতে সে এগিয়ে চলে। পরের নোট দেখো, অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড। এখানে কোয়েঞ্চ মানে টু স্যাটিসফাই অর্থাৎ সন্তুষ্ট হওয়া। দি এক্সপ্রেশন সাজেস্টস দ্যাট when the lover neared the shore the speed of his boat gradually came down and ultimately it stopped. এই এক্সপ্রেশনটি প্রমাণ করে যতই সেই প্রেমিক সমুদ্রের পাড়ের কাছাকাছি পৌঁছয় ততই তার বোট ধীরে ধীরে তার গতি কমায় এবং শেষমেশ এটা থেমে যায়। প্রথম স্ট্যান্সা থেকে নেওয়া আমাদের শেষ নোট দেখো, ইন দ্য স্লাসি স্যান্ড। স্লাসি মিনস ওয়েট অ্যান্ড মাডি। স্লাসি শব্দের অর্থ হলো ভিজে এবং কাদার মতো। দি এক্সপ্রেশন সাজেস্টস দ্যাট নিয়ার দ্য সি শোর দ্য বোট অফ দি লাভার গ্র্যাজুয়ালি লস্ট ইটস স্পিড ইন দি মাডি স্যান্ড অ্যান্ড আলটিমেটলি ইট স্টপড। এই এক্সপ্রেশনটির অর্থ হলো যে আমাদের প্রেমিকের নৌকা সমুদ্রের পাড়ে পৌঁছে গিয়ে ধীরে ধীরে তার গতি কমায় কাদার মতো ভিজে বালিতে এবং শেষমেশ এটা থেমে গিয়েছিল। এবার টেক্সটটা দেখো, প্রথম স্ট্যান্সা। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। ধূসর সমুদ্র এবং দীর্ঘ কালো ভূমি। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। হলদেটে অর্ধচন্দ্র বিশাল দেখাচ্ছে এবং সেটা কত নিচু কাছে। অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস। এবং সেই বিচলিত ছোট্ট ছোট্ট ঢেউগুলি দ্যাট লিপ যেগুলো লাফিয়ে লাফিয়ে ওঠে ইন ফায়ারি রিংলেটস আগুনের ফুলকির মতো ফ্রম দেয়ার স্লিপ তাদের নিদ্রা থেকে। অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রাউ। যখন আমার নৌকার অগ্রভাগ সমুদ্রের খাঁড়ি প্রাপ্ত হলো অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাসি স্যান্ড এবং তার গতি নিবৃত্ত হলো সমুদ্রের পাড়ের সেই ভিজে কাদার মতো বালিতে। এবার আমরা কবিতার দ্বিতীয় স্ট্যান্সাটি পড়ব। সব থেকে আগে প্যারাফ্রেজ দেখা যাক। অ্যাঙ্কারিং হিজ বোট অন দ্য শোর দি লাভার ওয়াকস আ মাইল অন দ্য সি বিচ। সমুদ্রের পাড়ে নিজের বোটটিকে নোঙর করে প্রেমিক প্রায় মাইলখানেক পথ হেঁটে হেঁটে চলেছে। দেন হি ক্রসেস 3 fields টু রিচ দ্য ফার্ম হাউস ওয়্যার হিজ লেডি লাভ লিভস। তারপর সে তিনটে মাঠ অতিক্রম করেছে সেই খামার বাড়িতে পৌঁছানোর জন্য যেখানে তার প্রেমিকা বাস করে। হি ট্যাপস অ্যাট দ্য উইন্ডো পেন। খামার বাড়িতে পৌঁছেই সে জানলার পাল্লায় আওয়াজ করে। অ্যান্ড হিজ বিলাভেড ইমিডিয়েটলি রেসপন্স বাই লাইটিং আ ম্যাচস্টিক। এবং তার প্রেমিকাও সঙ্গে সঙ্গে তাকে সাড়া দেয় এক দেশলাই কাঠি প্রজ্বলিত করে। দিস মিটিং মেক্স দেম সো ফুল অফ এক্সাইটমেন্ট। এই মিটিংটা এই সাক্ষাৎটা তাদের উভয়কেই এত আবেগবিহ্বল আবেগপূর্ণ করে তোলে দ্যাট দ্য সাউন্ড অফ দেয়ার হার্ট বিটস বিকেম লাউডার দ্যান দেয়ার হুইসপার। যে তাদের উভয়ের হৃৎপিণ্ডের যে আওয়াজ সেটা তাদের ফিসফিস করে কথা বলার আওয়াজের চেয়েও তীব্রতর হয়ে উঠেছিল। এবার স্ট্যান্সা 2 থেকে ওয়ার্ড নোট দেখো। দেন এ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। নোট দেখো, আফটার লিভিং হিজ বোট দি লাভার ওয়াকস অ্যাবাউট আ মাইল অ্যালং দ্য সি বিচ। নিজের বোটটিকে নৌকাটিকে সমুদ্রের পাড়ে রেখে প্রেমিক প্রায় মাইলখানেক পথ সমুদ্রের পাড় দিয়ে হেঁটে চলেছে। দ্য সি বিচ ইজ স্টিল ওয়ার্ম। সেই সমুদ্রের পাড় তখনও পর্যন্ত নাকি উষ্ণ। ইট শোজ দ্যাট দ্য ডে হ্যাজ জাস্ট এন্ডেড। এটাই প্রমাণ করে যে দিন সদ্য সমাপ্ত হয়েছে। অ্যান্ড দ্য ইভিনিং হ্যাজ স্টার্টেড টু সেট ইন। এবং সন্ধ্যা নামতে আরম্ভ করেছে। দিস টাইম আ স্পেশাল স্মেল অফ দ্য সি পারভেডস দ্য হোল অ্যাটমসফিয়ার। ঠিক এই দিনের শেষ এবং সন্ধ্যার শুরু এই বিশেষ মুহূর্তটায় সমুদ্রের এক বিশেষ গন্ধ সমগ্র বাতায়নকে ভরিয়ে তোলে। এবার দ্বিতীয় পয়েন্ট দেখো, 3 fields to cross. After crossing a mile on the beach, the lover has to cross 3 fields to reach the farmhouse where his lady love lives. মাইলখানেক পথ সমুদ্রের পাড় দিয়ে হাঁটার পর সেই প্রেমিককে এবার তিনটে মাঠ অতিক্রম করতে হবে সেই খামার বাড়িতে পৌঁছানোর জন্য যেখানে তার প্রিয়তমা বাস করে।
পরবর্তী নোট দেখো, এ ট্যাপ অ্যাট দ্য পেন, তার মানে রিচিং দ্য ফার্ম হাউস দি লাভার জেন্টলি ট্যাপস অ্যাট দ্য উইন্ডো পেন only to make his beloved aware of his arrival। মানে হলো সেই ফার্ম হাউসে পৌঁছে গিয়ে সেই প্রেমিক খুব ছোট্ট করে আলতো করে তাদের ফার্ম হাউসের জানলার পাল্লাটিতে ঠোকর মারে, শুধুমাত্র তার প্রেমিকার কাছে নিজের উপস্থিতি জাহির করার জন্য। পরের পয়েন্ট দেখো, দ্য কুইক শার্প স্ক্র্যাচ, দ্য জেন্টল ট্যাপ অ্যাট দ্য উইন্ডো ওয়াজ ইমিডিয়েটলি রেসপন্ডেড টু বাই লাইটিং আ ম্যাচস্টিক স্ক্র্যাচিং ইট অন আ ম্যাচ বক্স। প্রেমিকের দ্বারা দেওয়া এই জানলার ছোট্ট ঠোক্করের তৎক্ষণাৎ সাড়া এসেছিল প্রেমিকার পক্ষ থেকে। একটা দেশলাই বাক্সের ওপর একটা দেশলাই কাঠি রোগড়ে প্রজ্বলিত করে সে এই সাড়া দিয়েছিল। ইট শোজ দ্যাট দ্য beloved too was waiting for her lover by the window with extreme passion। আর এটাই প্রমাণ করে যে সেই প্রেমিকাও যেন সেই জানলার পিছনে অধীর আগ্রহে তার প্রেমিকের অপেক্ষায় বসেই ছিল। পরবর্তী পয়েন্ট, ব্লু স্পট অফ আ লাইটেড ম্যাচ with the scratch of the matchstick lights with a blue spot। যখনই একটা দেশলাই বাক্সের ওপর এক দেশলাই কাঠি রগড়ানো হয় যেন নীলচে আভাযুক্ত আগুন জ্বলে ওঠে। দিস এক্সট্রিম ফ্লেম কোরিলেটস টু দি এক্সট্রিম প্যাশন অফ দি লাভার্স। আর এই যে চূড়ান্ত আগুন, সেটাই যেন সাক্ষাতের পর এই প্রেমিক যুগলের মনের মধ্যে চলতে থাকা আবেগের সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে। এ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স। দেখো ভয়েস, দিস ইজ দ্য ভয়েস অফ দ্য beloved। এখানে ভয়েস বলতে সেই প্রেমিকার গলার আওয়াজের কথা বলা হয়েছে। হার ভয়েস ইজ লেস লাউড, দ্যাট মিনস শি হুইসপার্স ইন আ ভেরি লো টোন। তার গলার স্বর খুব আলতো, তার মানে সে ফিস ফিস করে কথা বলে। বিকজ অফ আ জয়স অ্যান্ড ফিয়ার্স, তার কারণ হলো তার মনের মধ্যে চলতে থাকা সাক্ষাতের আনন্দ এবং এই সাক্ষাতের কথা অন্য কেউ জেনে না যায় তার ভয়। এই দুটো আবেগ মিশ্রিত হয়ে তার যেন গলার স্বর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। হার জয়েস রেফার্স টু দেয়ার হ্যাপিনেস অফ মিটিং প্রবাবলি আফটার আ লং গ্যাপ। এখানে জয় বা আনন্দ বলতে বোঝানো হয়েছে সম্ভবত দীর্ঘকাল পর তাদের সাক্ষাতের আনন্দের কথা। অ্যান্ড শি ইজ অ্যাফ্রেড দ্যাট শি মাইট গেট ওভারহার্ড অ্যান্ড দেয়ার সিক্রেট লাভ গেটস রিভিলড। মেয়েটি ভয় খেয়েছিল যে তার কথা অন্য কেউ শুনে না ফেলে আর তাদের এই গুপ্ত প্রেমের কথা যেন জগ জাহির না হয়ে যায়। Then the two hearts beating each to each। ব্যাখ্যা দেখো, the secret meeting between the lovers make them so full of excitement that the sound of their heartbeats becomes louder than the whisper by the beloved। এই গুপ্ত সাক্ষাৎ এই প্রেমিক যুগলের মধ্যে তাদেরকে এতটাই আবেগপূর্ণ করে দিয়েছিল যে তাদের হৃদয়ের যে শব্দ সেইটাই মেয়েটির কথা বলার যে আওয়াজ তার চাইতেও বেশি তীব্র হয়ে উঠেছিল। দিস ইজ দ্য ট্রু প্যাশন অফ লাভ। এইটাই ভালোবাসার প্রকৃত আবেগ। দ্যাট রিকোয়ার্স নো ভোকাল সাউন্ড টু কমিউনিকেট, যেটা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আর কোনো মৌখিক কথার প্রয়োজনই হয় না। রাদার দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ ডু দ্য জব উইথ পারফেকশন। বরং প্রেমিক এবং প্রেমিকার একে অপরের প্রতি স্পন্দিত হতে থাকা দুটি মন সে কাজ করে ফেলে যথেষ্ট নিখুঁতভাবে। এবার টেক্সট দেখো, স্ট্যান্সা 2। দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ। অর্থাৎ সমুদ্রের পাড়ে নৌকাটিকে নোঙর করার পর প্রেমিককে অতিক্রম করতে হয় প্রায় মাইল খানেক উষ্ণ সমুদ্রের গন্ধযুক্ত সমুদ্রের পাড়ের ওপর দিয়ে। 3 fields to cross till a farm appears। তারপর তাকে তিনটে মাঠ ক্রস করতে হয়, অতিক্রম করতে হয়। শেষমেশ একটি ফার্ম হাউস বা একটি খামার বাড়ি সে দেখতে পায়। এ ট্যাপ অ্যাট দ্য পেন। তারপর সেখানে একটা গিয়ে টোকর মারে সে সেই খামার বাড়ির জানলার পাল্লাটির ওপর। দ্য কুইক শার্প স্ক্র্যাচ। তক্ষুনি জানলার পিছন থেকে একটা দ্রুত আঁচড়ের শব্দ আসে। অ্যান্ড ব্লু স্পট অফ এ লাইটেড ম্যাচ। এরপর দেখতে পাওয়া যায় প্রজ্বলিত এক দেশলাই কাঠির নীলচে আগুনের আভা। অ্যান্ড এ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়স অ্যান্ড ফিয়ার্স। এরপরই একটা গলার আওয়াজ শুনতে পাওয়া যায় যেটা লেস লাউড, অত্যন্ত নম্র, অত্যন্ত ক্ষীণ গলায়। কিসের জন্য সেই গলাটা ক্ষীণ ছিল? না, আনন্দ এবং ভয়ে পরিপূর্ণ। আনন্দটি কিসের? দীর্ঘকালের পর সাক্ষাতের আনন্দ। এবং ভয়টা কিসের? পাছে তাদের এই গুপ্ত প্রেমের কথা জগ জাহির না হয়ে যায় তার ভয়। দ্যাট দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ। অর্থাৎ জানলার পিছন থেকে আসা মেয়েটির ক্ষীণ স্বর সেই প্রেমিক এবং প্রেমিকার হৃদস্পন্দনের যে আওয়াজ তার চাইতেও ক্ষীণ ছিল। আশা করি তোমরা টেক্সটটি বুঝতে পেরেছো।
খুব মনোযোগ সহকারে পুনরায় প্রথমে প্যারাফ্রেজটি পড়ো, তারপরে টেক্সটটি পড়ো, আর এরপর প্রত্যেকটি ইমেজ এবং সিম্বল খুব ভালো করে যত্ন সহকারে নোট করো। এরপর দুটো প্যারাফ্রেজকে পরপর সাজালেই তোমরা গোটা কবিতাটির এক খুব সহজ সরল ভাষায় সাবস্টেন্স পেয়ে যাচ্ছ। এই টেক্সট সম্পর্কে আর কোনো সাজেশন বা কোয়েশ্চেন থাকলে অবশ্যই টেক্সট করবে। ধন্যবাদ।